কি দেখছি আমি? লক্ষিন্দর যেন পাঠশালা থেকে ঘিরে ফিরে যাচ্ছে। লক্ষিন্দরকে যদি আমি বিয়ের কথা স্মরণ না করিয়ে দিই, তাহলে তো কোনোদিন আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবো না। তাই আমি এই মুহূর্তে মনস্যার রূপ দূরে রেখে সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। তাই আমি এই মুহূর্তে মনস্যার রূপ দূরে রেখে চললাম লক্ষিন্দরকে বিয়ের কথা স্মরণ করিয়ে দিতে। শ্রাবণে এলো মেঘ ঘনালো, সুন্দর সুন্দর ফুল ফুটিল। তুমি কবে
এখানে আমি কিছুক্ষণ বিলম্ব করব, দেখবো সে কতক্ষণই আসে। সত্যি অনেক বড় বিলম্ব হয়ে গেল। দাদু আমাকে বলেছিল লক্ষিন্দর পাঠশালা ছুটি হওয়া মাত্র তোকে আমি নিয়ে যাওয়ার জন্য আসবো, কিন্তু অনেকক্ষণ হলো ছুটি হয়েছে, দাদু তো এখনো এলো না। না 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 না, আমি যে বসে থাকতে থাকতে ভোর হয়ে গেছি, আমি নিজে পায়ে হেঁটে যাব। যাই যাই, এই মুহূর্তে আমি নিজে পায়ে হেঁটে যাই। ঠিক যুবক, তুমি কি পথ দেখে চলতে পারো না? তার মানে কি বলতে চাইছো তুমি? এই প্রথম আছি, এইভাবে আমায় কেন ধাক্কা মারলে? আমি তোমায় ধাক্কা মেরেছি? হ্যাঁ। না না না, মনে হচ্ছে তুমি আমাকে ধাক্কা মেরেছো। কি বলছো? তুমি ধাক্কা দিয়ে বলছো আমি ধাক্কা দিয়েছি? এ হতে পারে না। ঠিক আছে গৌ, প্রথম আজে তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। দাঁড়াও দাঁড়াও যুবক, বলছি কি, এই প্রথম আজে আমি তোমাকে কয়েকটি কথা জিজ্ঞেস করব। বলো। বলছি তুমি কোথায় গিয়েছিলে গো? আমি গিয়েছিলাম পাঠশালায়। তোমার নাম খানি? আমার নাম হ্যাঁ গো। শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার বাড়ি কোথায়? চম্পকনগর। তোমার পিতার নাম? চাঁদ সওদাগর। ও, আমি সবই বুঝতে পারলাম যুবক। তোমাকে আর আমি একটা কথা জিজ্ঞেস করবো গো। বলো। বলছি কি, তুমি কি বিয়ে করেছো? কি বললে? বিয়ে করেছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো খেলনার পুতুল তাকে নিয়ে খেলাধুলো করা যায়? ছি 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 ছি, এত বড় যুবক ছেলে হয়েছে তোর বিয়ে কি জিনিস তা জানি না। জানো, বলো। তুমি যদি বিয়ে করো, আমি কি সুন্দরী, আমার থেকেও সুন্দরী কন্যা লাভ করতে পারবি। তাই নাকি? সে কি করবে জানো? কি করবে? সে তোমার পাশে বসি তোমায় গান শোনাবি, তোমায় মিষ্টি মিষ্টি কথা বলবি গো। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। আমি এতক্ষণে বুঝতে পেলাম, নিশ্চয়ই তোমার মাথাটা কোথাও খারাপ রয়েছে। তাই তো প্রথম আজ এভাবে তুমি আমার সঙ্গে উল্টোপাল্টা কথা বলো না তো, আমার পথ থেকে সরে দাঁড়াও। আমার জন্য মা অপেক্ষা করছে, আমাকে যেতে দাও। কি দেখছি আমি? লক্ষ্মীধর দ্বাদশটি বছর দেখি তার আগে কোনো বিয়ের কাম ভাবনি। তাই তো এই মুহূর্তে আমি কাম দেবের কাছে কাম ভাবনি ওই লক্ষ্মীধরের অঙ্গি নিক্ষেপ করলাম। সে কি একটি অপরূপ সুন্দরী, প্রথম আজ সে আমার সঙ্গে কতগুলো কথা বললো, তার কথা না রেখে আমি চলে যাচ্ছি। না 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 না, তাকে দেখবার জন্য যে আমার দুই নয়ন, না 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 না, তার সঙ্গে আমাকে কথা বলতে হবে। এই যে শুনছো, রাগ করেছে, আর একবার গিয়ে দেখি। এই যে শোনো না, এত অভিমান করবেই তো। এতক্ষণ ধরে সে আমার সঙ্গে কথা বলেছে, তার কথা রাখিনি বলে আমার উপরে বড্ড অভিমান করে ফেলেছে। না না না, একবার গিয়ে দেখি। এই যে শুনছো, কিছু বলবি? বলার জন্যই তো পিছু ডাকলাম। তাহলে বলো। কি সুন্দর যেন তোমার দুটি চোখ, তাই বুঝি গো? কি সুন্দর যেন তোমার মুখখানা। তাই একটি কথা বলবো? বলো গো। আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম সোনা। সোনা? হ্যাঁ গো। যেমনি তুমি দেখতে তেমনি তোমার নাম, কিন্তু জানো বলো। আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। তাই বুঝি? তাই আমার কথা রাখবে? বলো। হ্যাঁ। ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সোনা এসো, কাছে এসো, এসো। এসো, কাছে এসো।
আশার আলো তুমি যে আমার চির আশার আলো ও তোমারই পরশে সত্যি সত্যি তুমি আই লাভ ইউ বলো তো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে সকল আশা যেন রাঙিয়ে এসো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে জীবন আমার ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো লা 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 সোনা যেও না সোনা যেও না এভাবে প্রথম আজ এসে তোমার রূপ দেখি আমাকে পাগল করে দিয়ে তুমি আমার কাছ থেকে কেন দূরে সরে যাচ্ছ একটিবার তুমি আমার কাছে আমি যে তোমার কাছে যেতে পারবো না গো তবে কেন কেন এসেছিলে প্রথম আজে কেন তুমি আমাকে পাগল করে তুললে আমি যে তোমাকে সারাটি জীবনের জন্য আমার কাছে পেতে চাই তবে তুই সত্যই আমার কাছে পেতে চাও তুমি তোমাকে কিছু কর্ম করতে হবে এমন কি কর্ম করবার পর আমি তোমাকে কাছে পাবো বলো তবে শোনো তোমাদের রয়েছে গোসা মন্দির ওই গোসা মন্দিরে গিয়ে তুমি প্রবেশ করো তারপর কি হবে জানো কি হবে তারপর তোমাকে যে দেখতে আসবে প্রথমে তার সঙ্গে 3 সত্যিকার করবি 3 সত্যিকার করি বিয়ের কথা বলবি তবেই আমি তোমাকে কাছে পাবো সত্য বেশ ভেবেছিলাম মায়ের কাছে যাব প্রথম আজ তোমার সঙ্গে সাক্ষাৎ হবার পর আমি যেন মায়ের কথা ভুলে গেছি তাই তো এই মুহূর্তে তোমাকে কাছে পাওয়ার জন্য আমাকে যখন গোসাঘরে প্রবেশ করতে হবে তাই এই মুহূর্তে এক্ষুনি আমি গোসাঘরে প্রবেশ করলাম বলেছিলাম না তুই হোস মানব আর আমি হই দেবী
দেবীর সঙ্গে করিস না বাঘ বিশ্ববাস তোর কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর তাকে আমি বিবাহের কথা স্মরণ করে দিয়েছি। সে যদি আমার যুক্তি অনুসারে বিয়ে করি নিশ্চয় তুই মা মা বলে আমার রাগা জলে লুটিয়ে পড়ি পুষ্পাঞ্জলি দিয়ে বিশ্ব বাজারি করি বিশ্ব পরাজিতা। আমারই লক্ষ্মীদের এখনো গৃহ মাঝে ফিরে এলো না। প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে এলো, তবু আমার সন্তানে ফিরে এলো না। ওগো ওগো বাবারা, আমায় বলে দিন আমার লক্ষ্মীদেরকে দেখেছে। আমায় কেউ বলে দিতে পারছে না লক্ষ্মীন্দরের কথা। তবে কি লক্ষ্মীন্দর গৃহ মাঝে ফিরে আসবে না? ওরে বাচ্চা, একটি বাড়ি ফিরে আয়, একটি বাড়ি ফিরে এসে আমায় মা বলে ডাক। আরে মা বলে ডেকে আমার তাপিত প্রাণকে শীতল করে দে রে লক্ষ্য। কোথায় গেলি রে? ওরে বাছা লখা মা বলে কোলে আয় রে। কোথায় গেলি রে ওরে বাছা লখা? আজি মা বলে কোলে আয় রে। লখাই রে আরি তুই যে আমার নয়ন মন লখা। আমার অঞ্চলে দিদি রে ওরে বাছা লখা। আজি মা বলে বলে আয়। লখাই রে
তুমি কাঁদছো? আমি তোমাকে কতদিন কতবার বার নিষেধ করেছি, ওগো অমন করে কাঁদবি না। আর যদি কেঁদে ওই পাষাণে মাথাও ভেঙে দাও, কোনোদিন আমার ওই ছয়টি দাদু ভাই ফিরে এসে মা বলে ডাকবে না। মন্ত্রী কাকা, তাই যদি অমন করি কাঁদো, তাহলে যে আমাদের লক্ষিন্দরের অকল্যাণ হবে মা। আমি কেন কাঁদছি মন্ত্রী কাকা? কেন মা? আজকে আমার কপাল ভেঙে গেছে। এ কি বলছো? হ্যাঁ মন্ত্রী কাকা, কেন, কি হয়েছে মা? আমার শ্রীমান দুর্লভ লক্ষ্মীদেরকে বেলা 10টার সময় স্কুলে পাঠিয়েছিলাম। হ্যাঁ, প্রত্যেকটা গ্রামের ছেলেমেয়েরা ফিরে এলো, তবু আমার শ্রীমান দুর্লভ লক্ষ্মীদের গৃহ মাঝে ফিরে এলো না। এ কি বলছো মা? আমি এই লক্ষিন্দর আসেনি? না। এই তাহলে গেল কোথায়? না না, এ হতে পারে না মা, এ হতে পারে না। মন্ত্রী কাকা, হ্যাঁ, আপনি তো জানেন 6টি সন্তানকে হারিয়ে যাওয়ার পর আমি আমার দুর্লভ লক্ষ্মীদেরকে ধরার বুকে পেলাম। আরে লক্ষ্মীদেরকে পেয়ে আমি সবই গেছি ভুলে। আমি যে লক্ষ্মীদেরকে ছাড়া আমি প্রাণে বাঁচবো না। বেশ মা, তুমি একটু ধৈর্য ধরো না। হ্যাঁ, আমার মনে বলছি, না জানি হয়তো তার বন্ধু বান্ধবের সাথে হয়তো তাদের বাড়িতে গেছি। আমি এই মুহূর্তেই ছুটে যাচ্ছি পাড়াতে, আর পাড়াতে ছুটে গিয়ে লক্ষিন্দর যেখানেই থাকুক না কেন, ওকে আমি খুঁজে নিয়ে আসবো মা। দোহাই! দোহাই মন্ত্রী কাকা, আমি আপনার পায়ে পড়ে বলছি, আমার লক্ষ্মীদেরকে খুঁজে আমায় বার করে এনে দিন। যাচ্ছি মা। আর যদি আমার লক্ষ্মীদেরকে খুঁজে বার করে আমায় এনে না দিন, রাখবো না আমার এই সুন্দর জীবনকে আমি পারে দাঁড়াও মা, দাঁড়াও। এই মুহূর্তে ছুটে যাব আমি এই পাড়ার ভেতরেই, আর লক্ষিন্দর যেখানেই থাকুক না কেন, ওকে আমি খুঁজে নিয়ে আসবো। আর এও কথা বলে যাচ্ছি মা, আমি যদি লক্ষিন্দরকে খুঁজে না পাই, তাহলে এ কথা জেনে রেখো, এই রাজপ্রাসাদে আমি আর কোনোদিন আসবো না, আমি আর কোনোদিন আসবো না। কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিতে চলেছ? আমি তো তোমার জন্য কোনো অপরাধী করিনি। না, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না ঠাকুর। তুমি আমার কোল শূন্য করো না, তুমি আমার মা রাগ হইতে বঞ্চিত করো না। লখাই! সে কি, অনেকক্ষণ হলো আমি গোসাঘরে প্রবেশ করে আছি, তুমি কি গর্ভধারিণী জননী আমাকে খোঁজাখুঁজি না করে? না 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 না, আমি গোসাঘর থেকে বের হয়ে গেলে আমি এই সুন্দরীকে কাছে পাবো না। তাই কিছুক্ষণ অপেক্ষা করে দেখি আমাকে নিয়ে যাওয়ার জন্য এই গোসা মন্দিরে আসে কেউ কি না। সারাটি পাড়া খুঁজে এলাম, সবাই যেন আঙ্গুল তুলে বলে দিচ্ছি ও নাকি রাজপ্রাসাদের দিকে গেছে। না না, এই রাজপ্রাসাদটা আমি একটু ভালো করে খুঁজে দেখি তো। এ কি দেখতে পাচ্ছি, এই গোসা ঘরের দরজা বন্ধ কেন? না না, আমার জানবার আছে এই গোসা ঘরে কে। এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। কে, দাদু নাকি? এ কি দাদু ভাই, এই কোনগুলো ঘরটিতে কেন প্রবেশ করেছিস? ওরে বেরিয়ে আয়। দাঁড়াও দাদু, আমি বের হতে পারি, তুমি কথা দাও, বের হয়ে আমি তোমার কাছ থেকে যা চাইবো আমাকে তুমি তাই দেবে। দাদু ভাই, আমি তোকে কথা দিচ্ছি, তুই যা চাইবি আমি তোর দাবি হাসতে হাসতে পূর্ণ করব। এক্ষুনি আমি দরজা খুলে দিচ্ছি। এ কি দাদু ভাই, ওরে তোর চাঁদ বদন শুকিয়ে গেছি, ওরে না খেয়ে কেন তুই ওই নোংরা ঘরটিতে প্রবেশ করেছিলি? অভিমানে। অভিমান? জানো দাদু, বল, এমন কোন অভিমানেই আমি প্রবেশ করেছিলাম ওই গোসা ঘরে। কেন? একটি অমূল্য রতন থেকে তুমি পিতা আমাকে বঞ্চিত রেখেছো, সেই কারণে আমি অভিমান করে প্রবেশ করেছিলাম। কেন দাদু,
ওরে অমন করে দাঁড়িয়ে থাকিস নি, চল তোর মনের কথা রাস্তা চলবো আর তোর মনের কথা উজাড় করে আমায় বলবি। ও গো শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু বলি যে তোমারে, ওরে বল না বল, আমি স্কুলেতে আর যাব না গো। ও গো দাদু তুমি জানাবে পিতাকে। এটা একটা কথা হলো, আমি স্কুলে যাব না। স্কুলে যাবি না? স্কুলেতে আর যাব না গো দাদু জানাবে পিতাকে। আবার স্কুলের লিখা পড়া ও গো দাদু ভালো যে লাগে না, লিখা পড়াই ও গো দাদু আমার মন যে বসে না, ওই লিখা পড়াই ও গো দাদু আমার মন যে বসে না। মানে স্কুলের লেখাপড়া করতে আমাকে যেন মোটেই ভালো লাগে না। তোর আবার কি ভ্রমরতি ধরল রে? মানে স্কুলে যাবি না? না। লেখাপড়া করবি না? না। ও বুঝেছি বুঝেছি বুঝেছি, তার বুঝতে পেরেছো? তোরা জাতিতে বোর্ডিং তো, হ্যাঁ, তাই লেখাপড়া ছেড়ে দিয়ে হয়তো ব্যবসা বাণিজ্যে মেতে যাবি। না দাদু, তাহলে কোনো ব্যবসা করব না, বাণিজ্য করব না। তাহলে কি করতে চাই? লেখাপড়া ছেড়ে দাদু ও গো দাদু বিয়ে যে কর, আমি বিয়ে করব, আমি বিয়ে করব। আরে দাঁড়া, বিয়ে করব। তোর বিয়ে দিব না। বিয়ে আমার দেবে না? বিয়ে না দিলে কি করবি? বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব। আমার বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব। শোন দাদু ভাই, শোনো দাদু, বিয়েটা না একেবারে নোংরা জিনিস। নোংরা জিনিস? একেবারে নোংরা। কেমন কেমন? এই আমার দিকে দেয়। তোমার দিকে? হ্যাঁ। আচ্ছা বলো। আমার চুল ফিকেছে, আচ্ছা, দাঁত নড়েছে, কিন্তু আজ অবধি আমি বিয়ে বলতে কিছুই করিনি। তুমি বিয়ে করনি বলে আমিও করব না? না মানেই বলছিলাম না, আমি শুনেছি বিয়ে নাকি খুব ভালো জিনিস। হ্যাঁ, তাই আমি তোমাকে বলেছিলাম না গোসাঘর থেকে বের হওয়ার আগে, হ্যাঁ, আমি তোমার কাছে কিছু চাইবো আর তুমি আমাকে দেবে। সত্যি দাদু, আমি তোমার কাছে চাই না দাদু ধন রত্ন টাকা পয়সা, আমি এক সপ্তাহের মধ্যে আমি বিবাহ করতে চাই। আর যদি বিয়ে না দিই তাহলে কি করবি? আমি এই প্রাণ, অদূরে দেখা যায় একটি নদী, সেই নদীতে গিয়ে আমার এই প্রাণ আমি বিসর্জন। দাঁড়া দাঁড়া দাদু দাঁড়া, বিয়ে বললেই তো বিয়েটা হবে না। বিয়ে করতে হলে অনেক কাজের ব্যাপার আছে, তাই তুই গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ কর আর তোর বিয়ের কথাটা আমি তোর বাবার কাছে বলি। বেশ, তবেই তো তোর ধুমধামে বিয়ে লেগে যাবে। বেশ, আমি মায়ের সঙ্গে দেখাটুকু করে আসি। যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি সেই নাকি বিয়ে বলে উন্মাদ হয়ে গেছে। না না, এই এমন খবর আমি বুকের মাঝে চাপা দিয়ে রাখবো না। এই সংবাদ আমি চাঁদকে জানিয়ে দিব, চাঁদকে জানিয়ে দিব। দেখতে দেখতে লক্ষিন্দর বড় বড় হতে চলেছে। আমার লক্ষিন্দরকে নিয়ে আমার বড় স্বপ্ন, আর স্বপ্নকে সত্যি করবার জন্য লক্ষিন্দরকে ভর্তি করেছি আমি আমার চম্পলার বাল্যবর্ষালয়। সিদ্ধান্ত নিয়েছি
লক্ষিন্দরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত লাভ করে আমার অবর্তমানে লক্ষিন্দরকে করব আমি আমার চম্পকনগরের উত্তরাধিকারী। সবাই যে ব্যর্থ হয়ে গেল স্যার। মন্ত্রী মহাশয়, হ্যাঁ আমার সকল আশা ব্যর্থ হয়ে গেল মানে? হ্যাঁ স্যার, কি বলতে চাইছেন আপনি? আমি বলার জন্যই এসেছি। বলুন। জানো স্যার, আমি লক্ষিন্দরকে পাঠশালায় ভর্তি করে দিয়েছিলাম, আর এও কথা বলেছিলাম স্কুল ছুটির পরে আমি তোমায় পথ মাঝে এগাতে আসবো। তাই আমার যেতে দেরি হয়েছে বলে ও রাজপ্রাসাদে না এসে ওই গোসা ঘরে প্রবেশ করেছে। অসম্ভব! সে আমার দুধের বালক সে আজ গোসা ঘরে প্রবেশ করেছিল কিসের অভাবে, কিসের তাড়নায় সে নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে? আপনি বলুন, বলুন মন্ত্রী মহাশয়। আমি বললাম, লক্ষিন্দর তুই কেন এই নোংরা ঘরটিতে প্রবেশ করেছিস? বেরিয়ে আয় দাদু। আমায় বললো, আর যদি আমার সঙ্গে সত্য না করো তাহলে না খেয়ে শুকিয়ে শুকিয়ে মারা যাব, তবুও ভালো কোনোদিন ওই রাজপ্রাসাদে ফিরে যাব না। মন্ত্রী মহাশয়, আমি সত্য করতে বাধ্য হলাম। তারপর তারপর গোসা ঘরের দরজা খুলে দিয়ে আমায় কি বললো তা জানো? আমায় বললো, দাদু আমার বিয়ে দাও, আমি বিয়ে ছাড়া বাঁচবো না, আমার বিয়ে দাও। লক্ষিন্দর যে দুধের বালক সে বিবাহ করতে চায়, আর সেই কথাটাই আপনি আমাকে বলতে এসেছেন? আচ্ছা মন্ত্রী মহাশয়, হ্যাঁ, যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি সে লক্ষিন্দর বিয়ের নেশায় উত্তেজনা হয়ে পড়েছে, আর সেই কথা আপনি আমায় বলছেন, আর সেই কথা আমায় বিশ্বাস করতে হবে মন্ত্রী মহাশয়। বিশ্বাস করো চাঁদ, জীবনে আমি মিথ্যা কথা কোনোদিন বলিনি। এই মন্ত্রী মহাশয়, এখন বুঝতে পারছি আমার লক্ষিন্দর বিয়ের নেশায় উত্তেজনা হয়ে পড়েনি, লক্ষিন্দরকে বিয়ের নেশায় উত্তেজনা করে ফেলেছেন আপনি। না চাঁদ, আপনি না চাঁদ, বিশ্বাস করো। আপনি বিশ্বাসঘাতক, আপনি প্রতারক, আপনি বেঈমান, আর বিশ্বাসঘাতক প্রতারক বেঈমানে আমার প্রাসাদে কোনো স্থান নেই বলে এই মুহূর্তে আপনি আমার প্রাসাদে পরিত্যাগ করুন, নইলে আমি আপনার গোলা ধাক্কা দিতে বাধ্য হব। চাঁদ, তুমি এই কথাটি বলতে পারলে চাঁদ? আমি বিশ্বাসঘাতক, আমি প্রতারক, আমি বেরিয়ে না গেলে তুমি আমায় গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। কিন্তু জানো চাঁদ, এই কথাটি বলতে বড় দেরি করে ফেললে। একদিন তোমার পিতা লোক থেকে পরলোকে গমন করার আগে তোমার এই কচি নরম হাত দুটি আমার হাতে তুলে দিয়ে বলেছিল, গো মন্ত্রী কাকু, আমার চাঁদকে দেখো, আমার চাঁদকে মানুষের মতো মানুষ করে তুলো। তাই তোমার এই দুঃখে সুখের সংসারে থেকে আজ অব্দি আমি কোনো সংসারই করিনি। আজ যখন তুমি আমায় চলেই যেতে বলছো, আমি চলে যাব। এই যেদিকে তুই চোখ যাবে আমি সেই দিকেই চলে যাব। আমি দাঁড়ান মন্ত্রী মহাশয়, চলে যাবেন, যাওয়ার সময় একটা কথা বলে যাবেন তো মন্ত্রী মহাশয়? এই মনে করুন কোনো অবুঝ সন্তান পিতা মাতার বক্ষ মাঝে যদি লাথি মারে, তাহলে কি সেই পিতা মাতা অবুঝ সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে পারে? মনে করুন না মন্ত্রী মহাশয়, আপনি বয়স্ক, আপনি আমার সম্পিতৃ সম, আমি করেছি মহাভুল, তাই বলে কি আপনি আমায় ক্ষমা করতে পারেন না মন্ত্রী মহাশয়? চাঁদ, আমি তোমায় অনেক আগেই ক্ষমা করে দিয়েছি চাঁদ। মন্ত্রী মহাশয়, হ্যাঁ, লক্ষিন্দরের বিয়ের কথা শুনেই আমি নিজেই কেন উত্তেজনা হয়ে পড়েছিলাম জানি? লক্ষিন্দরে আমার দুধের বালক, প্রত্যেকটা তিনি লক্ষিন্দর পাঠশালায় যেত আসতো, একদিন লক্ষিন্দর বলে, অগমিতা আমি আর পাঠশালায় যেমন আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন রে পুত্র, সবে তোমার শিক্ষা অর্জনের সময়,
এই সময়ে যদি তুমি পাঠশালায় যাওয়া আসা না করো, তুমি যে শিক্ষায় পারদর্শী হবে না পুত্র। লক্ষিন্দর সেই সময় বলেছিল, ওগো পিতা, পাঠশালা থেকে ফেরার পথে দুলালে ধাত্রী মা বক্ষ মাঝে নিয়ে শুধুমাত্র আমায় টুকরে টুকরে কাঁদে। তখনই আমার মন বলছিল, আমার সন্তানের পিছু হয়তো দুলালে ধাত্রী মার কিছু লালসা রয়েছে। সাথে দুলালে ধাত্রী মাকে আয়ন করলাম, জিজ্ঞাসা করেছিলাম আমার সন্তানকে নিয়ে কেন পথ মাঝে কান্না করেন। দুলালে ধাত্রী মা বলতে নারাজ, কোথার বসে দুলালে ধাত্রী মাকে প্রাত্রঘাতের আদেশ করে দুলালে ধাত্রী মা প্রাত্রঘাত সহ্য না করতে পেরে বলেছিল, বাবা সাহেব, 12 বছরের মধ্যে লক্ষিন্দরে যদি বিবাহ দাও, লক্ষিন্দর মরবে বিয়ের বাসর ঘরে ওই পদ্মার কাল সাপে। আর সেই কথা বলতে বলতে দুলালে ধাত্রী মা শিলায় পাষাণ হয়ে গেছে, এখনো সেই শিলাস্তম্ভ। মন্ত্রীর সামনে এবার বলুন তো মন্ত্রী মহাশয়, আমি সব কিছু জেনে শুনে কি করে আমার দুধের বালক লক্ষিন্দর বিবাহ দিই? মন্ত্রী মহাশয়, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন। আমার একটা যুক্তি বার করুন, যেন আপনার যুক্তি অনুসারে আমার সন্তান বিয়ের কথা মন থেকে যেন বিস্মরণ হয়ে যায়। আমার মন বলছি তোমার সহিত রইয়া আছে মা মনসার বাদ বিসংবাদ। আমার মন বলছি মনসা হয়তো ওই লক্ষিন্দরের পিছনে ধাই করেছে। ওই রাক্ষসীর চক্রান্ত সাবে আপনি যুক্তি বার করুন, ওই রাক্ষসীকে পরাজিত করা। জানো স্যার, আমি লৌকিক মুখে শুনেছি ওই উড়িষ্যার কটক শহরে নাকি স্বর্ণ গিরিবাজ পায়রা পাওয়া যায়, আর স্বর্ণ গিরিবাজ পায়রা ওই লক্ষিন্দরের হাতে তুলে দিলে বিয়ে বলে একেবারে বিস্মরণ হয়ে যাবে। তবে তাই যদি হয়, এই মুহূর্তে আপনাকে সাজিয়ে দেব 4 বেয়ারের পালকি, ছুটে যাবেন উড়িষ্যার কটক শহর, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিয়ে আসবেন লক্ষিন্দরের জন্য গিরিবাজ পায়রা।